বাংলাদেশের সবচেয়ে বেশি দেশপ্রেমিক কোথায় পাওয়া যায় বলতে পারেন? ভেবে দেখুন তো বলতে পারেন কিনা। না পারলে সাথে থাকুন, ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আসছি উত্তর নিয়ে। যেটা বলছিলাম, বাংলাদেশের সবচেয়ে বেশি দেশপ্রেমিক কোথায় পাওয়া যায়? কি পারবেন না? আমি বলছি সেন্সর বোর্ডে। ট্রাস্ট মি, এত দেশপ্রেম ওখানে, তাদের সামনে সুই সুতো একটু এদিক ওদিক হলে দেশের ভাবমূর্তি হুমকির মুখে পড়ে যায়। ছুরি কাঁচি নিয়ে বসে পড়ে দেশের ভাবমূর্তি বাঁচানোর জন্য। বেশি দিন আগের কথা বলবো না, 2011 সালে অনন্ত জলিল গাজী মাজহারুল আনোয়ারের নির্দেশনায় একটি মুভি নির্মাণ করেছিলেন। মুভির নাম হৃদয় ভাঙা ঢেউ। এখন ওই সময় কিন্তু মুভির লুক অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ অনন্ত জলিল প্রথমবারের মতো ডিজিটাল সিনেমা নিয়ে কাজ করছিলেন। ঝকঝকে ছবি আর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিয়ে সিনেমা দেখতে শুরু করেছে বাঙালি। কিন্তু সেই সময় অনন্ত জলিলের হৃদয় ভাঙা ঢেউ মুভিটি আটকে দেয় সেন্সর। কেন বলতে পারেন? মুভিতে নেগেটিভ রোলে ছিলেন আলমগীর, এবং আলমগীর মুভির কিছু দৃশ্যে স্লিভলেস কোট কিংবা যাকে আমরা মুজিব কোট হিসেবে চিনি সেটা পরেছিলেন। আর মুজিব কোট যেহেতু একটা মর্যাদার প্রতীক, তাই এই কোট জড়ানো কোনো চরিত্র মুভিতে নেগেটিভ রোল প্লে করলে সেটি দেশের ভাবমূর্তি নষ্ট করবে। যদিও পরিচালক তখন বলেছিলেন মুভিতে মুজিব কোট মাথায় রেখে ক্যারেক্টার লেখা হয়নি, কিন্তু সেটি সেন্সর বোর্ড সদস্যদের মন গলাতে পারেনি। ফলাফল মুভিটি আটকে দেওয়া হলো। যাই হোক, পরবর্তীতে গ্রাফিক্সের কিছু কাজ করে ওই কোটের উপর স্লিভ লাগিয়ে দেওয়া হয়েছিল, যার ফলাফল কেমন ছিল সেটা আপনারই দেখুন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি উল্লেখযোগ্য অংশ দেশের চাকমা গোষ্ঠী। বাংলাদেশের নাগরিক হলেও দেশের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তাদের জীবন সংগ্রাম সবার সামনে তুলে ধরতে একটি সাহসী উদ্যোগ নিয়েছিলেন অং রাখাইন মোর ঠ্যাঙ্গারি নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি, যা পুরোটাই চাকমা সমাজের উপর তৈরি, তাদের ভাষা, তাদের জীবনের গল্প। কিন্তু এই মুভি কোনো দিন কমার্শিয়াল রিলিজ পায়নি, আটকে দিয়েছে সেন্সর বোর্ড। তাদের দাবি এই ভাষার মুভি কেউ বুঝবে না, অথচ নির্মাতা মুভিতে ঠিকই ইংরেজি সাবটাইটেল ব্যবহার করেছিলেন। আবার কোন রিপোর্ট বলছে সেন্সর বোর্ডে মুভিটির অরিজিনাল স্ক্রিনিং ডেট কোনো একটা কারণে পোস্টপোন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি আর কার্যকর হয়নি। তবে অনেকেই সে সময় বলেছিলেন পরিচালক কিংবা প্রযোজক সমিতির সদস্য হলে মুভিটির সেন্সরশিপ পাওয়া সহজ হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে তাদের সেই সামর্থ্য ছিল না যে মোটা অঙ্কের টাকা খরচ করে কোনো সমিতির সদস্য হবে। ফলাফল, বাংলাদেশের দর্শকদের জন্য যেই সিনেমা নির্মাণ করা হয়েছিল খুব হাস্যকর কারণে তা আর কোনোদিন দর্শকদের সামনে আসলো না। যদিও পরবর্তীতে মুভিটি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছিল এবং ব্যাপক প্রশংসা পেয়েছিল, কিন্তু বাংলাদেশের মুভি বাংলাদেশের প্রদর্শন করতে না পারার আক্ষেপ নির্মাতার রয়েই গেল। এছাড়া 2016 এর দুর্বিষহ হলি আর্টিসান অ্যাটাকের ঘটনাকে কেন্দ্র করে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন শনিবার বিকেল। দেশ বিদেশের অনেক নামি দামি তারকা নির্ভর এই মুভিটি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড, কারণ আবার সেই ভাবমূর্তি। দেশের ভাবমূর্তি রক্ষা করতে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছিল। অথচ এদিকে বাংলাদেশে মুক্তি না পেলেও দেশ বিদেশের প্রায় 8টির মতো ফিল্ম ফেস্টিভ্যালে এই মুভি প্রদর্শিত হয়েছে এবং 5টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এখন জানি না যে মুভি দেশের বাইরে বাংলাদেশের একজন নির্মাতার হাতে এত পুরস্কার তুলে দিচ্ছে তা নিজ দেশে কি কারণে ভাবমূর্তি নষ্ট করার কারণ হয়ে দাঁড়ায়। যদিও অবশেষে সিনেমাটি ভারতীয় একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, এবং সত্যি বলতে আমি সিনেমাটি দেখার পর সেখানে এমন কিছু পাইনি যেটা দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তো ছিল গুটি কয়েক সিনেমার কথা। এর বাইরেও নাম জানা না জানা আরো কত সিনেমা রয়েছে যেগুলো হাস্যকর সব কারণে সেন্সর বোর্ড পার হতে পারেনি, কিংবা অনেক পরিবর্তন করার পর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এখন এই কথাগুলো আমি কেন বলছি? মাস দুয়েক আগে নির্মাতা রায়হান রাফি নির্মিত চলচ্চিত্র অমীমাংসিত এর কিছু টিজার ও পোস্টার অবমুক্ত করা হয়। 29 ফেব্রুয়ারি মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি এখন পর্যন্ত সেন্সর অপেক্ষায় থাকার পর সর্বশেষ সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে যে এই সিনেমাটি প্রদর্শনযোগ্য নয়। কারণ হিসেবে বলা হয়েছে যে এই সিনেমায় নৃশংস খুনের দৃশ্য রয়েছে, এবং একই সাথে সিনেমাতে দেখানো ঘটনাটি বাংলাদেশে ঘটে যাওয়া বিচারাধীন একটি ঘটনার সাথে মিল থাকায় ওই ঘটনার বিচার ও তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারার আশঙ্কায় এই সিনেমা মুক্তির অনুমতি দেওয়া যাবে না। এখন আমরা সবাই কিন্তু স্পষ্টভাবেই আঁচ করতে পারি যে এই সিনেমার গল্পটি আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। শুধুমাত্র এই সিনেমায় নয়, রায়হান রাফির অধিকাংশ সিনেমার গল্পই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা। আর নৃশংসতার কথা বললে সেটাও এই নির্মাতার সিনেমায় হরহামেশাই দেখা যায়। তারপরেও কেন এই সিনেমা নিয়ে বাধার মুখে পড়তে হলো নির্মাতাকে? কারণ বিগত দিনে রায়হান রাফি এত সমসাময়িক ও সমালোচিত কোনো ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করেন। অন্যদিকে 12 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার বিচার এখনো হয়নি,
এবং দেশের ভঙ্গুর আইন ও বিচার ব্যবস্থাকে চোখে আঙুল তুলে দেখানো হয়েছে এই সিনেমায়। তো নিঃসন্দেহে এই সিনেমা আটকানো হবে না তো কোনটা আটকানো হবে? একটা সময় ছিল যখন সিনেমা ছিল প্রতিবাদের একটি মাধ্যম, সমাজে ঘটে যাওয়া অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার একটি মাধ্যম। কিন্তু আজকের দিনে অনিয়ম যেখানে রাষ্ট্রের রন্ধে মিশে গেছে, সেখানে এদের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে গেলে যে তার গলা চেপে ধরা হবে সেটা খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে দেশে এত এত অঘটন ঘটে, রোড অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হয়, ধর্ষণের বিচারের জন্য দেশে আন্দোলন করতে হয়, দুর্নীতির দূষণের দিক দিয়ে যে দেশ প্রতি বছর শীর্ষে অবস্থান করে সেই দেশের সব ভাবমূর্তি কি শুধুমাত্র সিনেমাতেই নষ্ট হয়ে যাবে? আর শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজ নিয়েও এখানে অনেক সমস্যা। এর আগে 14 অগাস্টের মতো ওয়েব সিরিজের দৃশ্য নিয়ে অনেক ঝামেলা হয়েছে। বিঞ্চকে দোষারোপ করা হয়েছে ওয়েব সিরিজে ভায়োলেন্স ও অ্যাডাল্ট পোর্শন রাখার জন্য, অথচ ঠিক উল্টো পিঠে ব্যাচেলর পয়েন্টের মতো ধারাবাহিক নাটকগুলো যেগুলো টেলিভিশনে প্রচারিত হয়, এই সব নাটকে যখন কমেডির নামে ডাবল মিনিং জোকস অশ্লীলতা প্রচার করা হয়, তখন এই সুশীল জনগোষ্ঠী ঘুমিয়ে থাকে, দেশের ভাবমূর্তি তখন অক্ষুণ্ণ থাকে। মূলত সেন্সর বোর্ড ও আইন ব্যবস্থার এই দ্বিমুখী ব্যবহারের কারণেই অনেক মেধাবী নির্মাতা নাটক সিনেমা নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নাটক সিনেমা নির্মাণ একটা শিল্প, আর শিল্পে যদি শিল্পীর স্বাধীনতা না দেওয়া হয় তাহলে তারা কাজ করতে মোটেও আগ্রহী হবে না। সত্য যেমন চিত্রকরের তুলিতে আছে, কবির কবিতায় আছে, গীতিকারের গানে আছে, ঠিক তেমনটাই নাট্য নির্মাতার নির্মাণেও অকপটে তুলে ধরার স্বাধীনতা দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চলচ্চিত্রকে শিল্প হিসেবে অপপ্রচারের দরকারটাই বা কি? চলচ্চিত্র কিংবা সিনেমা শিল্পের এমন একটি মাধ্যম যেখানে একই সাথে ভিজুয়াল, অডিও এবং আর্ট একসাথে এক্সপ্লোর করার সুযোগ আছে, কিন্তু সেই এক্সপ্লোরেশন তখনই পরিপূর্ণতা পাবে যখন নির্মাতা তার কল্পনা জগৎকে বিস্তার করতে পারবে। এখন কল্পনাকে যদি সেন্সরশিপের নামে আটকে ফেলার চেষ্টা করা হয়, ভাবমূর্তির দোহাই দিয়ে ভাবনার জগৎকে সংকীর্ণ করে ফেলা হয়, তাহলে নির্মাতা আর নির্মাণে আগ্রহ পাবে না, আর পেলেও সে সেখানেই যাবে যেখানে তার চিন্তা শক্তিকে বেঁধে রাখার চেষ্টা করা হয় না। আর তারই ধারাবাহিকতায় আজকেই দেশের মেধাবী নির্মাতারা পাশের দেশের প্ল্যাটফর্মে কাজ করছে। আর এখন পর্যন্ত দেখা গিয়েছে ওয়েব প্ল্যাটফর্মগুলোর কলকাতার লোকাল কাজগুলোর চেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশি কাজ, যার কারণে তারাও আমাদের নির্মাতাদের নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছে। ফলাফল ক্ষতিটা আমাদের। নিজেদের কাজ হলেও গর্ব করে সেটা প্রচার করতে পারি না, আর বাংলাদেশি দর্শকরাও বাংলাদেশি প্ল্যাটফর্ম রেখে বিদেশি প্ল্যাটফর্মের উপরই বেশি নির্ভরশীল হয়ে পড়ে। পরিশেষে নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাই, আর কত, শিল্পকে শিল্পের মতোই ট্রিট করুন। দেশের মধ্যে নিষিদ্ধ কোনো কাজ যখন অন্য দেশ থেকে ভুরি ভুরি সম্মাননা নিয়ে আসে, তখন বুঝতে হবে ঝামেলাটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই আছে। আমরা নিজেদের কাজকে কখনোই সেভাবে মূল্যায়ন করতে পারছি না। আধুনিক শুধু মুখের কথা হলে তো চলবে না, আধুনিক হতে হবে কাজে। আর সবচেয়ে বড় কথা, নিজের কাজের প্রতি অনেস্ট হতে হবে। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার মতো সৎ সাহস তৈরি করতে হবে। কারো কাজের মধ্য দিয়ে যদি সমাজের একটি কলুষিত দিক উঠে আসে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। দেখেও দেখলাম না, শুনেও শুনলাম না, জেনেও কিছু বললাম না, এই মন মানসিকতা ধরে বসে থাকলে শিল্প তথা দেশ কখনোই আগাবে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও শেষে একটা কথা বলতে চাই, রাষ্ট্রের ভাবমূর্তির দোহাই দিয়ে শিল্পের কণ্ঠস্বর আটকে দেওয়ার এই চেষ্টা এবার বন্ধ হোক। কেবলমাত্র একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করতে পারে এমন সিনেমা নির্মাণ কমিয়ে সব ধরনের সব গল্পের সিনেমাকে দর্শকের সামনে উপস্থাপন করার সুযোগ দেওয়া হোক। লেট দ্য অডিয়েন্স ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমন আরো ভিডিও পেতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।